নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, নীতিশ কুমার শেষ পর্যন্ত ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং সেই রেজিগনেশনটা বহুদিন ধরে প্রতীক্ষিত ছিল। আপনারা জানেন যে গত 16ই মার্চ এই নীতিশ কুমার একদম রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হয়েছেন, এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে একদম মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক 105 দিনের মাথায় তিনি হঠাৎ করে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র দাখিল করেন, এবং সেটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন ধরনের চর্চাও হয় যে কেন একজন সিটিং চিফ মিনিস্টার তিনি সাধারণ একজন রাজ্যসভার এমপি হয়ে থাকবেন। তো সেই যেটাই হোক না কেন, এই মুহূর্তে ঘটনা যেটা একদম বাস্তবিক চিত্র উঠে এসেছে যে নীতিশ কুমার তিনি 14 দিনের মাথায় রাজ্যসভার মনোনীত এমপি হওয়ার ঠিক 14 দিনের মাথায় 30শে মার্চ তিনি সরাসরি তার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখান থেকে একদম ইস্তফা দেন, এবং সেই রেজিগনেশনটা জমা দেওয়ার পরবর্তীতে এই মুহূর্তে নতুন করে যে চর্চাটা শুরু হয়েছে, সেই চর্চাটা অবশ্যই আপনাদের সামনে ব্যাখ্যা করব যে জেডিইউ ভার্সেস বিজেপি আবারও একবার রীতিমতন একদম সম্মুখ সমরে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সমস্যা তৈরি হয়েছে নীতিশ কুমার তার পদ থেকে সরে যাওয়ার পরেই। কেন? তার কারণ অবশ্যই ব্যাখ্যা করব, এবং সরকারে কার কতটা গুরুত্ব থাকবে এটাই মূল এখন একটা সমস্যা তৈরি হয়েছে। বিজেপি সম্পূর্ণ বিহারটাকে গ্রাস করতে চাইছে। অন্যদিকে লালু প্রসাদ যাদবের ছেলে এবং অবশ্যই বিরোধী দলনেতা তেজস্বী যাদব তিনি কি মন্তব্য করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্তটা বলবো, এবং আপনাদের বলবো নীতিশ কুমারকে শেষ পর্যন্ত কেন এমএলএ শিপ থেকে ইস্তফা দিতে হলো, এবং অবশ্যই ব্যাখ্যা করব যে এই মুহূর্তে জেডিইউ এর পরবর্তী প্ল্যানিংটা ঠিক কি কি দাবি তারা রেখেছে। সমস্তটা শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিহারের এই মুহূর্তে পটচিত্রটা অবশ্যই একটা নাটকীয় মোড় নিয়েছে। সমস্তটা দেখার জন্য অবশ্যই স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা। আপনাদেরকে জানাই নীতিশ কুমার অবশ্যই এই মুহূর্তে তাকে ইস্তফা দিতেই হতো, তার কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একজন মানুষ, একই মানুষ যখন লোকসভা কিংবা রাজ্যসভার এমপি হিসেবে মনোনীত হন, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যখন তিনি মনোনীত বা নির্বাচিত হন, তখন তাকে ইমিডিয়েটলি তার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ শিপ সেটা থেকে ইমিডিয়েটলি তাকে রিজাইন দিতে হয়। তার জন্য সময় থাকে 14 দিন। একই ব্যক্তি এমএলএ এবং এমপি থাকবেন সেটা ভারতবর্ষের সংবিধান অ্যালাউ করে না। তো সেই জায়গা থেকে যখন একদম সরাসরি রাজ্যসভায় গিয়েছেন নীতিশ কুমার, তিনি তো একদম তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন, এটা স্বাভাবিক, কারণ এমএলএ তো আপনি থাকতে পারবেন না, আর এমএলএ না থাকলে মুখ্যমন্ত্রীও থাকা যায় না। তো সেই জায়গা থেকে একদম সরাসরি তিনি ইস্তফাটা দিলেন। কিন্তু এই মুহূর্তে যে নতুন একটা ছবি ধরা পড়লো, সেই ছবিটা কি ছবি আপনাদেরকে জানাই। এতদিন ধরে আমরা জানতাম যে নিশান্ত কুমার, নীতিশ কুমারের ছেলে, নতুন ভাবে পার্টিতে এসছেন, এবং তিনি পলিটিক্স জয়েন করে তাকে উপমুখ্যমন্ত্রী বানানো হবে, এবং মুখ্যমন্ত্রীর পদে গিয়ে বসবেন সম্রাট চৌধুরী। এতদিন ধরে যিনি একদম অমিত শাহের গুড বুকে ছিলেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে সার্ভ করেছেন। কিন্তু সেই জায়গাটাতেই সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। বিহারের দুজন উপমুখ্যমন্ত্রী ছিলেন, নীতিশ কুমার ছিলেন মুখ্যমন্ত্রী, এবং সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা এই দুজন ছিলেন উপমুখ্যমন্ত্রী। তো এই দুজনের পদ সম্পূর্ণভাবে এখন জেডিইউ দাবি করছে। জেডিইউ বলছে যে সম্পূর্ণ এই দুটো পদই আমাদেরকে দিতে হবে, এবং একটাতে যদি নিশান্ত কুমার বসে, আরেকটাতে আমরা ঠিক করব। মূলত যার বসার কথা চলছে এই মুহূর্তে নীতিশ কুমারের একদম রাজ্য সভাপতি যিনি, তার বসার কথা চলছে সঞ্জয় সিং। অবশ্যই আমরা সরকারের গুরুত্বপূর্ণ একটা হিস্সা, এবং আমরা না থাকলে সরকার তৈরি হতো না। এই যে বিজেপির সরকার চলছে, সেই বিজেপির সরকার কোনো মতেই সরকার করতে পারতো না যদি নীতিশ কুমারের পার্টি সাপোর্ট না করতো। এটা একদম বাস্তবিক চিত্র, এবং সেখান থেকে সরকারের মূল যে দুটো দপ্তর, একটা হচ্ছে বৃত্ত মন্ত্রক অর্থাৎ একদম স্বরাষ্ট্র মন্ত্রক, একটা হচ্ছে অর্থ মন্ত্রক, এবং একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, এই দুটোই দিয়ে দেওয়া হয়েছিল একদম নীতিশ কুমারের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি সম্রাট চৌধুরীকে। তো সম্রাট চৌধুরী এখন যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে সেই জায়গাগুলো সামলাবে কে? এবং এই জায়গাগুলোর প্রতি কিন্তু একদম সরাসরি জেডিইউ দাবি রেখেছে, এবং তাদের বক্তব্য এই দুটো উপমুখ্যমন্ত্রীর পদ তাদেরকে দিতে হবে। তো অন্যদিকে এই সামগ্রিক ঘটনা নিয়ে যখন একদম সরাসরি বৈঠক চলছে, জেডিইউ এর যে অফিস সেখানে যখন বৈঠক চলছে, জেডিইউ এর রাজ্য দপ্তর থেকে বেরিয়ে জেডিইউ এর নেতারা বলছেন যে সরকারে মুখ্য ভূমিকায় আমরাই থাকব, এই কথা যখন তারা বলছেন, তখন সরাসরি একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে
তার কারণ এই যে সামগ্রিক গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হয়েছে, হঠাৎ করে নীতিশ কুমার তাকে সরিয়ে নিয়ে যেতে হলো। তখন দাঁড়িয়ে লালু প্রসাদ যাদবের ছেলে, বিহারের বর্তমান বিরোধী দলনেতা, এর আগের টার্মেও তিনি বিরোধী দলনেতা ছিলেন, তেজস্বী যাদব এই মুহূর্তে বলছেন যে কোনো মতেই বিজেপি চাইবে না যে আর পরবর্তীতে জেডিইউ এর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকুক, এবং যে যে মন্ত্রী হওয়ার লোভে দৌড়াচ্ছে নিশান্ত কুমার সহ সবাইকে বিজেপি কিনে নেবে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আরজেডি বলছে যে নীতিশ কুমার যদি নিজের পার্টি বাঁচাতে চায় তাহলে ইমিডিয়েটলি বিজেপির সঙ্গ ত্যাগ করুক, এনডিএ ত্যাগ করুক। এই মুহূর্তে দাঁড়িয়েও এখনো পর্যন্ত আরজেডির তরফ থেকে যে ধরনের অফার যাচ্ছে, কিংবা একদম ভবিষ্যৎবাণী বলা যায় যে বিজেপি কখনোই চাইবে না তাদের জোট সঙ্গী, তাদের কোনো অস্তিত্ব থাকুক। এই মুহূর্তে নীতিশ কুমারকে যেভাবে জোরপূর্বক একদম ভোটের বৈতরণীটা ঠিক পার হয়ে যাওয়ার পরেই পাঠিয়ে দেওয়া হলো রাজ্যসভায়, সেখানে এই মুহূর্তে নীতিশ কুমার যতই চাপ দিক না কেন, নিশান্ত কুমার যতই চাপ দিক না কেন, সঞ্জয় সিং, লল্লন সিং যেই চাপ দিক না কেন, এই মুহূর্তে কোনো মতেই কিন্তু বিজেপি আর পাত্তাও দেবে না। তার কারণ তাদের যে মূল লক্ষ্যটা ছিল সেটা কোথাও গিয়ে তারা হাসিল করে ফেলেছে। এত বছর ধরে ক্রমাগত জেডিইউ এর পেছনে, জেডিইউ বড় ভাই এবং বিজেপি ছোট ভাই, এই যে প্রসেসটা চলছিল, নীতিশ কুমার বিভিন্ন সময় নিজে যা ডিসিশন নেওয়ার সেটাই নিয়েছেন, কোনো মতেই কারোর কথা গ্রাহ্য করেননি, যখন ইচ্ছা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো মেনে নিয়েও কিন্তু ক্রমাগত থেকে গিয়েছে বিজেপি, সহ্য করেছে নীতিশ কুমারকে, এবং নীতিশ কুমার যে ভোটে জেতার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, সেটা এবারেও 2025 সালেও কিন্তু বিজেপি বুঝতে পেরেছে। এবং সেই জায়গাটা এই মুহূর্তে সম্পূর্ণভাবে যখন তাদের অতিক্রম করা হয়ে গিয়েছে, তখন নীতিশ কুমারের পার্টিকে আর কোনো মতে টিকতে দেবে না ভারতীয় জনতা পার্টি, তেমন বক্তব্য রাখছেন বিহারের বিরোধী দলনেতা। এবং তিনি একদম ইনস্ট্যান্সেস টেনে বলছেন যে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সঙ্গে যা করা হয়েছে, একনাথ শিন্ডেটা একটা মডেল হয়ে গিয়েছে বিজেপির জন্য, এবং সেই মডেলটাই বিহারের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ফলো করবে। এবং তারা যদি চায় যে বিহারের অস্মিতাটাকে সামনে রেখে, অর্থাৎ নীতিশ কুমারের পার্টি যদি চায় জেডিইউ, জনতা ইউনাইটেড দলটাকে, তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে, তাহলে কিন্তু তাদের এই জোট ছেড়ে বেরোতে হবে। এমনও কথা বলছেন তেজস্বী যাদব, তারা কোনো জোটেই যাবেন না, সেটাও যদি হয় 85 জন এমএলএ একদম সরাসরি বিধানসভায় একা থাকবেন, সেটাও বেটার। কিন্তু আমরা যদি এই মুহূর্তে, অর্থাৎ সরাসরি নীতিশ কুমার যদি এই মুহূর্তে সমস্ত দিক থেকে বিজেপির সমস্ত কথা মেনে নেয়, তাহলে আর 5 বছর পর নীতিশ কুমারের দলের কোনো অস্তিত্ব থাকবে না বিহারে লড়াই করাবার ক্ষেত্রে। 2030 সালে নীতিশ কুমারের দল কোন রকম ফ্যাক্টরি হবে না। এবং অবশ্যই দুই বিহারি যে জায়গাটা ছিল, সেই দুই বিহারি লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার, তাদের যে অস্তিত্বটা সম্পূর্ণভাবে ম্লান হয়ে যাবে, বিজেপির তলে থেকে একদম ম্লান হয়ে যাবে। নিশান্ত কুমার সেই রকম মাপের নেতা হিসেবে এখনো পর্যন্ত উঠে আসতে পারেননি, পলিটিক্স জয়েন করার পরেও অনেকটা সময় কেটে গিয়েছে, কিন্তু তিনি উঠে আসতে তেমন ভাবে পারেননি, তিনি তার বক্তব্য তেমন ভাবে কিন্তু রাখতে পারেননি। এবং আমরা দেখিও নি নিশান্ত কুমার কোনোদিনই ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি কোনো কিছুই করেননি খুব একটা। তো সেই জায়গা থেকে একদম নিউ কামার হিসাবে নিশান্ত কুমারের পক্ষে 85 জন বিধায়ককে সামলানো, তাদের রাজনীতিটাকে সামলানো, তাদেরকে দলের মধ্যে রেখে দেওয়া, সেটা কি শেষ পর্যন্ত তিনি করতে পারবেন? এবং দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবন নীতিশ কুমারের, এবং তার মধ্যে 25 বছর বিহারের মুখ্যমন্ত্রী, তো সেই জায়গাটা যে শেষ হয়ে গেল, তার পরবর্তীতে কি জেডিইউ আর টিকে থাকবে? এই প্রশ্নটা তুলছেন কে? বিরোধী নেতা, বিরোধী দল নেতা তেজস্বী যাদব। এবং অবশ্যই একটা যুগের অবসান হলো বলাই যায়। নীতিশ কুমার সুস্থ থাকুন, নীতিশ কুমার রাজ্যসভায় গিয়ে তার মতন করে কাজ করুন, অবশ্যই আমরা চাইবো। কিন্তু জেডিইউ দল কি করবে? জেডিইউ দল আদপেই কি শেষ হয়ে যাবে এবং তাদেরকে সম্পূর্ণ গ্রাস করে নেবে বিজেপি? এটাই কি পলিটিক্স? এটাই কি পলিটিক্সের ভবিষ্যৎ বিহারে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।